নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মিছিল শেষে পুলিশকে লক্ষ্য করে ইট বোমা, এরা কারা? চিনতেই পারছেন না এলাকাবাসীরা। মুর্শিদাবাদে হিংসার পিছনে বহিরাগত শক্তি। ওয়াকফ আইন পাশ হতেই বুলডোজার চলল অবৈধ মাদ্রাসায়, বিজেপি শাসিত রাজ্যে শোরগোল। কাশ্মীরের মতো পরিস্থিতি ঠান্ডা করে দেব, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের শুভেন্দু। ভাঙল অর্জুনের একাধিপত্য, সমবায় ব্যাংকের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। মমতা অভিষেকের শুট অ্যাট সাইটের নিদান দিয়ে পোস্ট, আটক গৃহশিক্ষক। বিলে সই নিয়ে রাষ্ট্রপতিকে নয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। পুলিশ ব্যর্থ, আমরা নিরাপদ নই, আর সাধারণ মানুষ, বিস্ফোরক তৃণমূল বিধায়ক। এবার আসছে বিস্তারিত খবরে। ওয়াকফের আগুনে পুড়ছে রাজ্য। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় রাজ্যের নানান প্রান্তে বিক্ষোভ, অশান্তি। সব থেকে খারাপ অবস্থা মুর্শিদাবাদে। ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ সহ একাধিক জায়গায় সংঘর্ষ হচ্ছে, ভাঙচুর, আগুন লাগানো হচ্ছে সরকারি সম্পত্তিতে, এমনটাই অভিযোগ। অশান্তির আঁচ ছড়াচ্ছে রাজ্যের বাকি এলাকাতেও। এখানেই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ নিশ্চয়ই বোমা হাতে মিছিলে বের হবেন না। সাধারণ মানুষের মনস্তত্ত্বে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর বা বোমা ছোড়া থাকে না। এখানেই পেশাদার অপরাধী তত্ত্ব উঠে আসছে। যে সমস্ত এলাকায় অশান্তি ছড়াচ্ছে সেখানেই বাসিন্দাদের চিনতে পারছেন না এলাকাবাসীরা। এদের চেনেন না। বাংলা তথা দেশে এদের এনআরসির মতো বিরুদ্ধে আন্দোলন দেখাচ্ছে, কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন দেখেছে, কিন্তু সেখানেও পথ চলতি সাধারণ মানুষকে আক্রমণ করা হয়নি। এর জেরেই উঠে আসছে বহিরাগত তত্ত্ব। মুর্শিদাবাদ বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা, এখানেই বহিরাগত শক্তি ঢুকে পড়া খুব অস্বাভাবিক নয়। কয়েক বছর আগে কালিয়াচক থানা জ্বালানোর ঘটনাতেও পরবর্তী সময়ে তদন্তে জানা গিয়েছিল কোনো মৌলবাদী শক্তি নয়, বরং ওই এলাকার যেহেতু জাল নোট, মাদক পাচার চক্রেও সক্রিয় ছিল, তার জেরে জড়িত অপরাধীরাই ওই ঘটনায় জড়িত ছিল। ধুলিয়ান, সুতিও বাংলার অন্যতম স্পর্শকাতর এলাকা। একদিকে ঝাড়খণ্ড, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। মাদক পাচার, জাল নোট অন্যতম করিডোর এটা। সেখানে দাঁড়িয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এলাকায় দুষ্কৃতী আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। ভিন রাজ্যে দুষ্কৃতী বা অন্য দেশের মৌলবাদীদের উস্কানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওয়াকফ আইন লাগুর পর অশান্তির আগুনে জ্বলছে দেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। জেলায় জেলায় অশান্তির ছবি, কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেল লাইনে নেমে ট্রেন আটকানো, কোথাও আবার এক ধরনের বিক্ষোভ দমনে পুলিশ, বিএসএফের গুলি চালানোর মতো ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে অবৈধভাবে জমি দখল করে মাদ্রাসা তৈরির অভিযোগ ছিল। ওয়াকফ আইন পাশ হতেই কড়া পদক্ষেপ নিল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ। বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা। জানা গেছে, গত 30 বছর ধরে মধ্যপ্রদেশের পান্নার জেলার বিডি কলোনিতে ছিল মাদ্রাসাটি। এক মুসলিম ব্যক্তি প্রথম অবৈধ নির্মাণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাঠায় প্রশাসন। সেই নোটিশের ভিত্তিতে মাদ্রাসা কমিটি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বুলডোজার চালায় বলে জানা যাচ্ছে। প্রশাসন জানিয়েছে, মাদ্রাসা কমিটিকে নোটিশ পাঠানোর নির্দেশের সময়ের পর ওই মাদ্রাসা বুলডোজার চালাতে প্রশাসন। তবে তার আগেই পরিচালন কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে সেটি বুলডোজার ভেঙে ফেলে। উল্লেখ্য, এর আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল মাদ্রাসাটিকে, কিন্তু তাতে কোনো পদক্ষেপ নেননি পরিচালন কমিটি। সম্প্রতি ওয়াকফ আইন পাশ হওয়ার পর ফের কড়া নোটিশ পাঠায় প্রশাসন। মাদ্রাসা ভাঙার সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেটি যে ভাঙা পড়বে বুঝতে পেরে প্রশাসনের পদক্ষেপের আগে নিজেরাই সেটি ভেঙে ফেলে। মাদ্রাসা কমিটির তরফে জানানো হয়েছে, শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মাদ্রাসা চালু করা হয়েছিল। পরে এটি পুরসভার অধীনে আসে এবং এই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা হয়। গতকে বেশ কয়েক বছর ধরে এই ইস্যুতে মামলাও চলছিল আদালতে। তবে সাম্প্রদায়িক আইন অনুযায়ী মাদ্রাসাটি ভাঙা পড়ত, তাই নিজেরাই উদ্যোগ নিয়ে সেটি বুলডোজার ভেঙে ফেলা হয়েছে। ওয়াকফ আইন নিয়ে রাজ্যে সংহিতা চলছে। মুর্শিদাবাদ, মালদা, হুগলি জেলার সুতি, শামসেরগঞ্জ সহ অনেক এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীতে আয়োজিত এক শোভাযাত্রার অংশ নিয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্যের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। কেন্দ্রীয় বাহিনী এবং সমস্ত পরিস্থিতি সামাল দিতে পারদর্শী। তারা শ্রীনগর, কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছে। যেখানেই অশান্তি হয়, কেন্দ্রীয় বাহিনী জেলা ম্যাজিস্ট্রেটদের সাথে সহযোগিতায় কাজ করে। শুভেন্দু বলেন, আমি অনেকদিন ধরেই বলে আসছি যে রাজ্য পুলিশ অশান্তি নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশের গাড়ি পোড়ানো হচ্ছে এবং ভাঙচুর চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন।
এর পরপরই শুভেন্দু অধিকারী শামসেরগঞ্জে অশান্তির সময় বাবা ছেলের পিটিয়ে খুনের ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, আমি শুনেছি গতকাল দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে, যাদের মৃতদেহ আজ বিএসএফ উদ্ধার করেছে। কিন্তু ওয়াকফকে কেন্দ্র করে এই বিচ্ছিন্ন অশান্তির পিছনে কে? বিজেপি নেতার দাবি, আনসারুল্লাহ বাংলা টিমের মতো কিছু জঙ্গি সংগঠন মালদা মুর্শিদাবাদের নিয়ন্ত্রণ নিয়েছে। এই পরিস্থিতি তারই ফল। অন্যদিকে হাইকোর্টের সিদ্ধান্তের বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মুর্শিদাবাদের সহিংসতা প্রভাবিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়ার জন্য আমরা কলকাতা হাইকোর্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, গত কয়েকদিনে মুর্শিদাবাদে মারাত্মক সাম্প্রদায়িক অস্থিরতা দেখা যাচ্ছে, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উগ্রপন্থীদের উচ্চ পর্যায়ের প্ররোচনা এবং উৎসাহের কারণ ঘটেছে। নিরীহ হিন্দুদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়িঘর এবং সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং প্রাণহানি ও সম্পদের ক্ষতির হৃদয় বিদারক খবর প্রকাশিত হয়েছে। রাজ্য প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর খারাপ বিষয় হলো, তিনি নির্লজ্জভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের রায় ব্যর্থ, মুখ্যমন্ত্রীর তোষণ নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার তীব্র নিন্দা। আমরা বিশ্বাস করি যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত শান্তি এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। ন্যায় বিচার করতে হবে। ভাটপাড়া নৈহাটিতে ফের ভেঙে চুরমার অর্জুন সিংয়ের একাধিপত্য। সমবায় ব্যাংকের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের সমবায় সমিতির ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার। দেখা গেল 44টি আসনে তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়াননি কেউই, ফলে বিনা লড়াইয়ে জয়ী ঘাসফুল শিবির। জয়ী প্রার্থীরাই নিজেদের মধ্যে থেকে একজনকে সমবায় সমিতির চেয়ারম্যানকে বেছে নেবেন। একসময় এই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ভাটপাড়ার দীর্ঘদিনের বিধায়ক অর্জুন সিং। তিনি 2019 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর এই সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন জিতু সাউ। তার মৃত্যুর পর থেকে চেয়ারম্যানের পদ শূন্য ছিল। এবার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাতে দেখা যায় 44টি আসনের একটিতেও লড়াইয়ে নেই বিরোধী দল, ফলে একচেটিয়াভাবে জিতে বোর্ড গঠনের পথে তৃণমূল। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের সমবায় সমিতির নির্বাচনে এই ফলাফল প্রসঙ্গে নৈহাটি তৃণমূল বিধায়ক সনদ দে জানিয়েছেন, আমাদের দলের নেতা সাংসদ পার্থ ভৌমিক সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো কাউন্সিলর, বিধায়ক বা জনপ্রতিনিধি এই সমবায় ব্যাংকের চেয়ারম্যান বা অন্য কোনো পদাধিকারী হবেন না। যারা এই কোঅপারেটিভ ব্যাংকে সুন্দরভাবে চালাতে চান তাদেরই দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য, বছরখানেক আগেও ভাটপাড়া নৈহাটি এলাকার অর্জুন সিংয়ের দাপট ছিল। প্রায় সবই চলত তার অঙ্গুলি হেলনে। কিন্তু 26-এর লোকসভা ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে তৃণমূলের বিপুল জয়ের পর কোণঠাসা হতে থাকেন বাহুবলী নেতা। 24-এর লোকসভা ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে তৃণমূলের বিপুল জয়ের পর থেকে কোণঠাসা হতে থাকেন বাহুবলী নেতা। একমাত্র ভাটপাড়া বিধানসভা কেন্দ্রই এখন কার্যত তার অধীনে। ছেলে পবন সিং এখানকার বিজেপি বিধায়ক। আশেপাশের সমস্ত বিধানসভা এলাকাতেই ঘাসফুলের জনপ্রতিনিধিরা কার্যত তাকে ঘিরে ফেলেছেন। ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকের নির্বাচনে তার প্রভাব পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যুট অ্যাট সাইটের নিদান দিয়ে পোস্ট করেছিলেন এক ব্যক্তি। তার বিরুদ্ধে প্ররোচনামূলক সোশ্যাল মিডিয়া পোস্ট করার অভিযোগ উঠতেই পুলিশ সেই ব্যক্তিকে পাকড়াও করে নিয়ে গেল থানায়। শেষ পাওয়া খবর অনুসারে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, এই ইস্যুতে বিজেপি, সিপিআইএম সহ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল কংগ্রেস দল, এসএসসি কর্তৃপক্ষ, এমনকি রাজ্য সরকারের সমালোচনা করছেন। বহু সাধারণ মানুষও এই ইস্যুতে নিজেদের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছে। কিন্তু তা বলে স্যুট অ্যাট সাইটের মতো মন্তব্য করে বা নিদান দিয়ে পোস্ট, এটা কাম্য নয় বলেই মনে করেন মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা। তিনি তাই সটান পুলিশের কাছে গিয়ে নালিশ ঠুকে দিয়েছেন। জানা গিয়েছে, স্থানীয় উস্তি থানায় সুরজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এই ইমরান হাসান মোল্লাই। তার করা অভিযোগ অনুসারে গতকাল সংশ্লিষ্ট পোস্টটি করেছিলেন বিজেপির সমর্থক হিসেবে পরিচিত ও গৃহশিক্ষক। অভিযুক্ত ব্যক্তির সম্পর্কে আরও জানা গিয়েছে, তিনি নাকি প্রায়ই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে হিংসাত্মক ও প্ররোচনা বা উস্কানিমূলক পোস্ট করেন। পুলিশ এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এদিকে এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের এক পরিচিত মুখ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনিও এই ঘটনা শুনেছেন এবং তার ধারণা ওই ব্যক্তির মস্তিষ্কে কোনো সমস্যা রয়েছে। তবে ওই তৃণমূল নেতা এও বলেন, যদি তদন্তে দেখা যায় যে অভিযুক্ত মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, তাহলে অবশ্যই ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুসারে কঠোর পদক্ষেপ করা উচিত।
পাশ হয়ে যাওয়া বিল আটকে রাখা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতির উদ্দেশ্যে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল রাষ্ট্রপতি বেশি দিন আটকে রাখতে পারবেন না। এর জন্য 3 মাসের সময়সীমা নির্ধারিত করা হয়েছে। তার মধ্যে রাষ্ট্রপতিকে মতামত জানিয়ে দিতে হবে। সম্প্রতি তামিলনাড়ুর বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল আটকে রাখা নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। অভিযোগ ওঠে, প্রায় 10টির মতো বিল তিনি স্বাক্ষর না করে আটকে রেখেছিলেন। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিলও ছিল। এর ফলে রাজ্য সরকারকে বিপত্তির মুখে পড়তে হয়। অবশেষে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই মামলার শুনানির দায়ভার ছিল বিচারপতি JB পাদ্রিওয়াল এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চের উপরে। সেখানে স্পষ্ট জানানো হয়, রাজ্যপাল পাশ হয়ে যাওয়া বিল আটকে রাখতে পারবেন না। পাশাপাশি রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়। বলা হয়, রাজ্যপাল যদি কোনো বিল আটকে রাখেন তাহলে রাষ্ট্রপতি সেক্ষেত্রে প্রতিক্রিয়া দিতে পারেন। তবে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমার উল্লেখ করা হয়নি। রাজ্যপালের থেকে আসা বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি মতামত জানানোর সময়সীমা 3 মাস। যদি কোনো কারণে বিলম্ব হয় তবে সেক্ষেত্রে তার যথাযথ কারণ রাজ্যকে জানাতে হবে। এর আগে বিধানসভা থেকে পাশ হয়ে আসা বিলের রাজ্যপালের সইয়ের ক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছিল, বিল আসার পর রাষ্ট্রপতি মতামতের প্রয়োজন থাকলে রাজ্যপাল 1 মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর সম্পত্তি না পেলে 3 মাসের মধ্যে রাজ্যপালকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এই প্রথম বিলে রাষ্ট্রপতির সইয়ের সময়সীমা নিয়ে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিরোধিতার নামে যে তাণ্ডব চলেছে তাতে পুলিশকে কাঠগড়ায় তুললেন ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলাম। উল্লেখ্য, তার বাড়িতে হামলা চালানো হয়েছিল গতকাল। তার বাড়ি থানা থেকে মাত্র 100 মিটার দূরে। সেখানে তাকে হেনস্থাও করা হয়েছিল বলে অভিযোগ। এই আবহে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মনিরুলের কথায়, আমরা নিরাপত্তা চাইছি। আমরা জনপ্রতিনিধিরা যেখানে নিরাপদ নই সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এভাবে চলতে পারে? দুষ্কৃতীরা আমার বাড়ির সামনে ভাঙচুর করলো, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলো, যেখানে আমার বাড়ি থানা থেকে 100 মিটার দূরে। এই দুষ্কৃতীরা লুটপাট চালানোর চেষ্টা করছে। নিশ্চয়ই পুলিশের দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে। আমার উপরে বারবার হামলা হয়েছে, একদম নিরাপত্তা নেই। পুলিশ যে নিরাপত্তা দিতে ব্যর্থ তা স্বীকার করতে আমি পিছুপা হব না। ছোট ছোট ছেলেরা হামলা করেছে আমার গাড়ির উপরে, আমার বাড়ির উপরে। এদিকে শামসেরগঞ্জে ছেলে বাবা বাড়ি ঢুকে কুপিয়ে খুনের ঘটনাতেও স্থানীয়রা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে এলে তাদের বাধা দিয়েছিলেন স্থানীয়রা। অভিযোগ, হিংসা চলাকালীন সময়ে পুলিশ বারবার ফোন করা হলেও কারো দেখা পাওয়া যায়নি। এর আগেও ওয়াকফ বিরোধী আন্দোলনে হিংসা ঠেকাতে গিয়ে পুলিশকে দোকান বা মসজিদে আশ্রয় নিতে দেখা গিয়েছিল। এই আবহে শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং ডিজি রাজীব কুমারের সঙ্গে ভিডিও বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এই বৈঠকে রাজ্যের ডিজিপি জানান, ধুলিয়ান সহ আশেপাশের এলাকায় এখনও চারা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কড়া নজরদারি চালানো হচ্ছে। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানান, মুর্শিদাবাদে আগে থেকেই মোতায়েন ছিলেন 3 কোম্পানি BSF জওয়ান। আরও 5 কোম্পানি জওয়ান মোতায়েন করা হবে জেলায়। এই আবহে সব মিলিয়ে 800 জনের কাছাকাছি BSF জওয়ান মোতায়েন থাকবেন জেলায়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।